না, এটা তো আপনার বলার অপেক্ষাই রাখে না। স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই দেশে বহু কোচ আসছে। আমি ঠিক এক্স্যাক্টলি এটার ইয়ার অঙ্কটা বলতে পারবো না ঠিক। তবে গত 20 বছরে আমি প্রায় 16-17 জন কোচ এই পর্যন্ত বাংলাদেশে আসছে। এবং যখন তারা আসছে তারা সবাই একই কথাই বলছে যে বাংলাদেশের ফুটবলের প্রসপেক্ট আছে, ভালো ভালো এটা ভবিষ্যৎ আছে, এখান থেকে রাতারাতি এখানে ন্যাচারাল ট্যালেন্ট আছে। কিন্তু আলটিমেটলি যে আমরা কোনো রকম কোনো এটার ওই রকম আইসা যে কথাগুলো বলছে সেটার বাস্তবে রূপটা এরকম দেখতে পারিনি। কারণটাই হচ্ছে, আমি আমার ফুটবল ক্যারিয়ার জীবন শেষ করার পরে আমি যখন কোচিং ক্যারিয়ারে যাই, আমি লাইসেন্সধারী কোচ হিসাবে বাংলাদেশে আমি বিভিন্ন আবাহনী মোহামেডান সহ বিভিন্ন দলের কোচিং করেছি, ন্যাশনাল টিমের কোচিং করেছি। বর্তমান ক্রীড়ামন্ত্রীও আমার হাতের প্রথম যাত্রা শুরু হয় জাতীয় দলে। সুতরাং এগুলো আমার অহংকারের ব্যাপার। আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিশ্ব ফুটবলে শর্টকাট কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। যে রাতারাতি আমি একটা কোচ আনলাম, রাতারাতি 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে একটা দেশের ফুটবল চিত্র চেঞ্জ করে দিল, এরকম কোনো কিছু, এটা যারা বলে তারা মিথ্যা কথা বলে। সুতরাং আমি মনে করি যে এরকম বিশ্বমানের একজন কোচ আসছে, এটা আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভিতরে একটা প্রত্যাশার জায়গা হইতেই পারে। কিন্তু যে দেশে এখন পর্যন্ত ফুটবলের স্ট্রাকচারই তৈরি হয় নাই, অবকাঠামোই ওইভাবে সঠিকভাবে তৈরি হয় নাই, এরকম বিশ্বমানের কোচ যখন দেখবে যে আমার খেলার মাঠটাই ঠিক না, আমার সারা দেশের ফুটবলের লিগগুলোই ঠিকমতো হয় না, আমাদের দেশের পাইপলাইন বলে কিছু নাই, সেখানে তো উনি আইসা এরকম রাতারাতিভাবে একটা দায়িত্ব নেবেন এত টাকার বিনিময়ে, সেই টাকাগুলো সঠিকভাবে আমি কী বলবো, এই টাকারটা আমি মনে করি যে এটা আনছে। এবং এটা দেখলাম যে ক্রীড়ামন্ত্রীও কালকে তার বক্তব্যে বলছে যে ক্রীড়া মন্ত্রণালয় সাহায্যের জন্য সর্বোচ্চ এখানে হেল্প করবে বাপুকে। এটা একটা পজিটিভ সাইড, তার কারণ ক্রীড়ামন্ত্রী নিজেও একজন খেলোয়াড় ছিলেন, দেশসেরা। আমি মনে করি স্বাধীনতোত্তর বাংলাদেশের 50 বছরের সেরা গোলরক্ষক হিসাবে আমি মনে করি বর্তমান ক্রীড়ামন্ত্রী। এটা আমার গর্বের ব্যাপার যে উনি আমার ছাত্র ছিলেন। তো উনি স্বাভাবিকভাবেই ফুটবলের উন্নতি হোক, ফুটবলের যদি কোনো কিছু ডিমান্ড ফুটবল ফেডারেশন করে থাকে সেখানে তার পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক কথা। উনি এভাবে দাঁড়িয়েছেন। কিন্তু আমার ভয়টা হলো অন্য জায়গায়, যে এরকম একজন বিশ্বমানের কোচ এনে যেখানে আমাদের পাইপলাইনই নাই, যেখানে আমাদের কোনো নতুন কোনো সৃষ্টি নাই, যে প্লেয়ারগুলো গত 15 বছর যাবৎ ন্যাশনাল টিমে খেলছে সেই প্লেয়ারগুলোকে দিই আগামীর ভবিষ্যৎ গড়ার, এটা আমি মনে করি যে টেকনিক্যালি এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে জিনিসটা আমার কাছে ঠিক ভালো লাগে নাই। তারপরেও তো আসার কোনো শেষ নাই। আমি আশা করব যে এরকম একজন কোচ আসতেছেন, যদি আনতে পারে তাকে, সে যদি এখানে এসে থাকে। তারপর এর আগেও কিন্তু বিশ্ব কাপে খেলা দলগুলোর কোচ আমাদের বাংলাদেশের কোচিং করে গেছেন, যেমন অটো ফিস্টার, তারপরে আমাদের কি বলবো জর্জ কোটান, তারপরে এরকম অনেক কোচ আসছে, নালজেকার, হেজাজি, এই সমস্ত কোচগুলো বাংলাদেশে এসে খেলে গেছে। যারা বিশ্বকাপ খেলেছে তারা বিশ্বকাপে তারা বাংলাদেশে এসে খেলেছে। সুতরাং কিন্তু বাংলাদেশের ফুটবলের ওই অর্থে, ওই যে বললাম যে পাকিস্তান আমলে ধরেন একটা স্ট্রাকচার মিনিমাম ছিল আমাদের দেশে, সেটা হলো যে ইন্টার স্কুল ফুটবলটা হবে রেগুলার, ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলটা হবে রেগুলার, ইন্টার ইউনিভার্সিটি ফুটবলগুলো হবে রেগুলার। অর্থাৎ সারা বছর সারা দেশে ফুটবলটা চলমান ছিল। এখন কিন্তু সারা দেশে ফুটবলটা চলমান নেই। আমাদের লিগগুলো হচ্ছে, লিগগুলোও ঠিক কখন কোন দিন কোন ম্যাচটা হচ্ছে। আগে আমাদের সময় আপনার স্টেডিয়াম মানে বিকাল 3টা থেকে প্যাকটা, দেশীয় ফুটবল খেলাতে প্যাকটাপ গ্যালারি, আবাহনী মোহামেডানের খেলাতে তো কোনো কথাই নেই, ব্রাদার্সের খেলা হলে তো কোনো কথাই নেই। সেই জায়গাগুলো অনুপস্থিত হয়ে গেছে। তার কারণ রেগুলার নিয়মিত লিগ না হওয়া, আমাদের অবকাঠামো তৈরি না হওয়া। আপনাকে আমি বলি, ফিফার প্রেসিডেন্ট একবার আসছিলেন 2008 সালে, যখন নতুন কমিটি আসলো, কমিটি আসার পরে 2010 সালে খুব সম্ভব ফিফার, তখন আমি ফুটবল ফেডারেশনের মেম্বার হিসেবে দায়িত্ব দিতাম। উনি আসছিলেন, উনি এসে আমাদেরকে $7 লক্ষ দিয়ে গেলেন যে তোমরা তৈরিতে চলে যাও, সৃষ্টিতে চলে যাও, এর জন্য তোমরা একাডেমি চালু করো এবং এখান থেকে প্লেয়ারদের তৈরি করা হোক। কিন্তু একাডেমিটা 6 মাসও কন্টিনিউ করে নেই। সেই জন্য আমার একটা থাকবে যে ফুটবলার একজন কোচ হিসাবে, যে আগে আপনাকে অবকাঠামো তৈরি করতে হবে। যেমন ধরেন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, জাপান প্রতিবারই বিশ্বকাপ খেলছে। আপনি কি জানেন যে জাপান ফুটবল বছরে কত $1 মিলিয়ন শুধু তৈরি করার ক্ষেত্রে খরচ করে? 200 থেকে $250 মিলিয়ন তারা শুধু তৈরি করার ক্ষেত্রে খরচ করে।
এটা ন্যাশনাল টিমের জন্য না। তারপরে তারা যায় বিশ্বকাপ খেলে। আপনার চায়না তারা টার্গেট নিল যে তারা 20 বছরের একটা প্ল্যানিং করলো যে 20 বছর পরে যায় তারা ওয়ার্ল্ড কাপে খেলবে। তারা কিন্তু 18 বছরের মাথায় তার বিশ্বকাপে, অর্থাৎ আপনাকে স্ট্রাকচার তৈরি করে প্ল্যানিং অনুযায়ী আপনাকে ওইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে। আপনি আজকে যে গাছটা বুনবেন সেটা একসময় যায় বড় হবে, ফল দিবে, তারপর আপনি ফল খাবেন। আপনি যদি গাছটা বুনার সাথে সাথে ফল খেতে চান, এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের দেশের ফুটবল নিয়ে চিন্তা ভাবনা করার, এখানে ফুটবল ফেডারেশনে যারা আছে তারা অনেক অভিজ্ঞ, অনেক বেশি তারা ডেডিকেটেড, তারা ভালো বুঝবেন। কিন্তু আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে, একজন ফুটবলার হিসেবে আমি মনে করি আমার দেশের ফুটবল যদি আজকে বিশ্ব দরবারে কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার চেয়ে বেশি খুশি তো কেউ হবে না। তার কারণ এই দেশের একজন ফ্ল্যাগ বহনকারী আমি ফুটবলার। সুতরাং আমি আশা করব বাংলাদেশের ফুটবলের সুদিন ফেরত আসবে এবং সেদিন সেই প্রত্যাশায় থাকবে না। এটা হলো যে দেখেন, এটা দর্শক তো অনেক কথা বলতেই পারে, দর্শক অনেক কিছু ভাবনা করতেই পারে। ফুটবল ফেডারেশন একটা সর্বোচ্চ সংস্থা ফুটবলের, তাদের চিন্তা ভাবনা, তাদের যোগাযোগ, নিশ্চয়ই তারা চুপ করে বসে নাই। এগুলার সব কিছু করতে গেলে রাতারাতি তো করা সম্ভব না। সব কিছু নিয়ম নীতি, সব কিছু আপনি জানেন বিগত দিনে এরকম অনেক কিছু হয়েছে, অনেক কোচ আসছে যারা তাদের সময়কাল পার করার আগেই চলে যেয়ে তারা ফিফাতে কমপ্লেন করছে এবং বাংলাদেশকে সে জায়গায় পানিশমেন্ট হিসেবে অনেক টাকা ফাইন দিতে হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলোকে পরিপূর্ণভাবে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেই তো চুক্তিটা করতে হবে। সেই জায়গায় যদি 2-4 দিন এদিক সেদিক হয়, এটা তো আমার মনে হয় না খুব একটা মহাভারত উৎসুদ্ধ হওয়ার মতো কোনো কিছু। এই জায়গায় দর্শকদেরকে তো একটু সময় নিতেই হবে, দিতেই হবে। কারণ ফুটবল ফেডারেশন দেশের সর্বোচ্চ সংস্থা হিসেবে তাদের উপরে আমাদের আস্থা রাখতেই হবে। তারা নিশ্চয়ই খারাপ কিছু হোক এটা তো চাইব না, ভালো কিছুর জন্যই তারা চেষ্টা করতেছে। আমরাও আশা করি যে ফুটবলের একটা ভালো দিন আসবে, যে কোচ আসতেছে তার হাত ধরে ফুটবলটা নতুন রূপে জাগরণ সৃষ্টি হবে, সেই প্রত্যাশা তো আমি করতেই পারি না। এটা হচ্ছে আপনার বিশ্ব ফুটবলের প্রফেশনালিজম সিস্টেমে একটা কোচ যখন আসে তখন সে তার মনের মতো করে, তার কারণ সাকসেস অ্যান্ড ফেইলিউর তো ডিপেন্ড করে সেই কোচের উপরে। যদি ফেল করে তাহলে তো সমস্ত দোষ তো কোচের উপরেই যাবে। সুতরাং বিশ্বব্যাপী এটা প্রতিষ্ঠিত যে কোচটাকে নেওয়া হবে সে তার মতো করে তার কোচিং স্টাফটাকে সে চয়েস করবে। তার কারণ ফেল করলে পুরো দায়িত্বটা তো তাকেই নিতে হবে। সুতরাং এই জায়গায় যদি তার কথা অনুযায়ী না করা হয়, তাইলে আমাদের দেশি কোচ কাউকে দিলাম কিংবা আমাদের এখান থেকে কাউকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিলাম, তখন এই কোচ বলতেই পারে যে আমি তো আমার মনের মতো আমি অ্যাসিস্ট পাই নাই, আমি আমার মতো লোকজন করে পাই নাই, সুতরাং এখানে ব্যর্থ হয়েছে, এটার জন্য আমি। সেই জন্য বিশ্বব্যাপী এটা প্রফেশনাল সিস্টেমে এটা নিয়মই হচ্ছে যে কোচ হবে, হেড কোচ হবে, তার প্রেসক্রিপশন অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট কোচ হবে, ফিজিও হবে, টেকনিক্যাল স্টাফ হবে, এগুলো সব কিছুই কোচের পরামর্শ অনুযায়ী হয়। সেগুলোকে কতটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আইনে, নেগোসিয়েশনের মধ্যে আইনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটাকে গঠন করতে পারবে কিংবা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, সেটা আমাদের দেখার ব্যাপার। তবে কোচের এখানে সর্বোচ্চ, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ব্রাজিলের কোচ ছিল স্কলারি, বিশ্বসেরা কোচ ছিল, ব্রাজিল টিমকে চ্যাম্পিয়ন করছিলেন। এই স্কলারি যখন ন্যাশনাল টিমে নিয়ে যখন ট্রেনিং শুরু করছে, তখন ব্রাজিলের প্রেসিডেন্ট স্কলারিকে একটা রিকোয়েস্ট করছে যে তুমি রোমারিওকে, তখন রোমারিও ব্রাজিলের ওয়ান অফ দি সুপারস্টার বিশ্বের, তাকে কোচ টিমে রাখে নাই, বাইর করে দিয়েছে। এর জন্য প্রেসিডেন্ট রিকোয়েস্ট করছে তাকে যে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এজ এ প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি যে তুমি এই প্লেয়ারটাকে তোমার টিমের সাথে রাখো, তাহলে ভালো হবে। তখন স্কলারি উত্তর দিয়েছিলেন যে আপনার কাজ দেশ চালানো, আপনি দেশ চালান, আমার কাজ ফুটবলেরকে চ্যাম্পিয়ন করানো, আমাকে সেই দায়িত্বটা পালন করতে দেন। তখন ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে স্যালুট জানায়, বলছে ওকে ডু ইউর জব। সুতরাং এইগুলো থেকেই আমরা বুঝি কিংবা সেই শিক্ষার থেকেই আমরা শিক্ষিত হয়েছি যে এটা কোচ যখন দায়িত্ব নেয় তখন পুরা টিমের দায়িত্বটা তার উপরেই থাকে, তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। এখানে কোনো খবরদারিত্ব, কোনো রকম কোনো হস্তক্ষেপ, এটার কোনো সুযোগ নেই। না না, আপনার এটা তো আমি যেহেতু এগুলাতে কোনো সময় বিশ্বাসী ছিলাম না, আমার সময়কালে আমি এগুলাকে কোনো সময় আমলে নেই, পাত্তা দেই নেই। মানুষ কথা বলতেই পারে, রেজাল্ট খারাপ হলে বাংলাদেশে অনেকে অনেক রকম কিছু বলে, এটা বলে আসছে, বলবে হ্যান ত্যান, কিন্তু রেজাল্ট হলে দিন শেষে যায় এরাই আবার কিন্তু এই দর্শকরাই, এই সাপোর্টারই কিন্তু আপনাকে তালি দিয়ে কান্দি তুলে খোলা বাসে নিয়ে আপনাকে নাচবে। সুতরাং এইটাকে আমলে নেওয়া কিংবা এই ব্যাপারটা নিয়ে, তার কারণ ফুটবল ফেডারেশন নিশ্চয়ই সিন্ডিকেট করে একটা টিমের রেজাল্ট খারাপ করবে কিংবা
আপনার কোনো বদনাম করবে, এটা নিশ্চয়ই করবে না, এটা বিশ্বাস করার কোনো সুযোগও নেই, কারণও নাই। সুতরাং এই কথাগুলোকে আমি মনে করি যে আপনারা যারা মিডিয়া পার্সন আছেন তারা তুলে ধরবেন সঠিকভাবে, যে পাশে লোকে কিছু কথা, এই সমস্ত কান্না দিয়ে আপনার ফুটবল ফেডারেশন কী কাজ করতেছে, কতটুকু দায়িত্ব নিয়ে করতেছে, কতটুকু সঠিক করতেছে। হ্যাঁ, ভুল হলে, রেজাল্ট খারাপ হলে বকাবকি করবেন, গালাগালি করবে, সেটাকে মেনে নিতে হবে। আবার যখন ভালো হবে তখন সবার জিন্দাবাদ বলবে। সুতরাং এটাকেই আমার মনে হয় যে এটাকে পজিটিভলি চোখে নিয়ে করা উচিত। এই সমস্ত সিন্ডিকেট মিন্ডিকেট এই সমস্ত কথাগুলো আমার মনে হয় না এগুলা শুধুমাত্র মানে কি বলবো, শুধুমাত্র কিছু লোকে কিছু বলে এই ধরনের একটা ব্যাপার আর কি। এগুলাকে কানে দেওয়া উচিত না। সবগুলো খেলাই আমি দেখেছি। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এইবার যদি বাংলাদেশ দুর্ভাগ্যজনক হোক আর সৌভাগ্যজনকভাবে যদি কোয়ালিফাই করে যদি সেকেন্ড রাউন্ডে যেতে পারতো 1980 সালের পরে, আশ্চর্য হওয়ার কিছু ছিল না। তার কারণ আমরা অপেক্ষাকৃত দুর্বল গ্রুপই পেয়েছিলাম এবার। এগুলো তো নির্ভর করে দুর্বল গ্রুপ। আমরা 1980 সালে যখন গিয়েছিলাম তখন তো আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপে আমরা এখান থেকে কোয়ালিফাই করেছি। ওরকম শক্তিশালী স্ট্রং গ্রুপ ছিল না আমাদের। সুতরাং এই গ্রুপের উপরে নির্ভর করে আপনার এই সমস্ত জিনিসগুলো। তো এইবার অনেক দিন পর আমরা একটা গ্রুপ পেয়েছিলাম যেখানে বাংলাদেশ একটা সুযোগ ছিল, এবং সেখানে হামজা সহ বিদেশি যে কয়জন প্লেয়ার নেওয়া হয়েছে সেই সমস্ত প্লেয়ারগুলোর কারণে মানুষের ভিতরে একটা প্রত্যাশা ছিল যে আমরা হয়তো কোয়ালিফাই করলে বাংলাদেশের ফুটবলের ইয়াটা মানে কী বলে হাইপটা একটা অন্য মাত্রায় যেতে পারতো। সেখান থেকে হয়তো নতুন মাত্রা যোগ হইতো, কিংবা বাংলাদেশ ফুটবল ঘুরে দাঁড়ানোর একটা পরিস্থিতি দাঁড়াতো। তো সেটা আলটিমেটলি যখন হয় নাই, স্বাভাবিকভাবে কোচের উপরে এই দায়িত্বটা গেছে। কিন্তু আমি বলবো বাংলাদেশ প্রতিটা ম্যাচই যা ছিল, আপনার যে রিসোর্স আছে, আপনার যে কালেকশন, সেটার উপরে তো ডিপেন্ড করে রেজাল্ট। সেই জন্য আমরা যখন কোচিং করেছি, যখন আমরা আপনার এই কোর্স করেছি, তখন আমাদেরকে ইনস্ট্রাক্টর একটা কথাই বলছে, সাকসেস অ্যান্ড ফেলিউর ডিপেন্ডস অন দি কালেকশন অফ দি প্লেয়ার্স। আপনার যদি কালেকশন ভালো থাকে, যদি কালেকশন এরকম সুপারস্টার সব থাকে, হ্যাঁ, যেমন আমাদের হামজার মতো যদি 11 জনই কালেকশন থাকতো, তাইলে আমাদের একটা অবস্থান হইতো। কিংবা আমাদের দেশের অনেক প্লেয়ার এরকম বিদেশি খেলে গেছে, সেই লেভেলের যদি 11 জন, মানে ফুটবল তো ফিজিক অ্যান্ড পাওয়ারের খেলা মূলত। তো আমাদের দেশের বিদেশি প্লেয়াররা এসে, যে বিদেশি বংশোদ্ভূতরা এসে খেলতেছে, তারা ডোমিনেট করতেছে। কারণ হলো তাদের ফিজিক অ্যান্ড পাওয়ারটা আমাদের দেশি লোকাল প্লেয়ার চেয়ে বেটার। হ্যাঁ, মানুষ অনেক সময় আমাদেরকে বলতো যে তুমি কেন বাংলাদেশে জন্ম নিছো, তুমি যদি ইউরোপে জন্ম নিতে তাহলে তোমার ফিজিক পাওয়ার ওরকম হইতো, তুমি বিশ্বকাপের সুপারস্টার হইতা। তখন বুঝি নাই, এখন বুঝি যে আমাদের ইয়েটা কোন জায়গায়। আমাদের মেয়েরা অপেক্ষাকৃত অনেক ভালো ফুটবল খেলছে। হ্যাঁ, আমি বলেছি আমার বাইটে বলেছি যে মেয়েরা যে ফুটবল খেলেছে বিদেশি যে কোনো টিমের তুলনায়, তাদের বল রিসিভিং, কন্ট্রোলিং, শুটিং, পাসিং কোনো কমতি ছিল না। কিন্তু তারা একটা জায়গায় মেরে খেয়েছে, তারা ছিল ফিজিক অ্যান্ড পাওয়ার। সুতরাং আমাদের দেশের প্লেয়ারদের জেনেটিক্যালি জন্মগতভাবে যে ফিজিক অ্যান্ড পাওয়ার, সেখানে তাদের সর্বোচ্চ লেভেলটা যেটা, এটার উপরে আর যাওয়ার ইয়াটা থাকে না, মানে সেই সুযোগটা নাই। সেই সুযোগটা জন্য আমরা হয়তো বা করতে পারি না। কিন্তু বাংলাদেশ এবার কোয়ালিফাইং রাউন্ডে যতটাই ম্যাচ খেলেছে, যাই খেলেছে, তারা জান প্রাণ উজাড় করে খেলেছে, ফাইট করেছেন, এক টু না ফাইট, কিন্তু রেজাল্ট হয়তো ফেভারে আসে নাই। বাট বিশ্ব ফুটবলটা যে জায়গায় চলে গেছে, আমরা মনে করি যে আমরা বিশ্ব ফুটবল যে জায়গায় চলে গেছে, আমরা মনে করতেছি আমরা ঘুমিয়ে আছি, সারা বিশ্ব ঘুমিয়ে আছে। আসলে তো তা না, সারা বিশ্ব দৌড়ের উপরে আছে, আমরাই হয়তো ঘুমিয়ে আসার চেষ্টা করছি। তার কারণ আজকে 54 বছর পরেও আমাদের দেশের একটা স্ট্রাকচারে, একটা অবকাঠামো তৈরি হয়নি। আমি জানি না এই কথাগুলো পাবলিক কীভাবে নেবে, জানি না, বাট আমি একজন ফুটবলার হিসেবে আপনাকে আমার মনের অনুভূতিগুলো তুলে ধরলাম। এই বাধাটার সমস্যাটার সম্বন্ধে বলতে গেলে এটা তো হলো যে সারা বিশ্বব্যাপী ফুটবল হচ্ছে ক্লাব ওরিয়েন্টেড। ক্লাব থেকে প্লেয়াররা খেলে, সেখান থেকেই জাতীয় দলে যায়, এবং এই প্লেয়ার সৃষ্টির ইয়াটাই হচ্ছে ক্লাবের মাধ্যমে। ফুটবল ফেডারেশনের কিন্তু কাজ কিন্তু ওই প্লেয়ার সৃষ্টি করা না। ফুটবল ফেডারেশনের কাজ হলো যে লিগ খেলা হবে, সেখান থেকে সমস্ত প্লেয়ারদেরকে দেখে, সেরা প্লেয়ারদেরকে ডেকে বিদেশি কোচের মাধ্যমে কিংবা দেশি কোচের মাধ্যমে তাদেরকে ট্রেনিং করে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করাবে। তো সেই জায়গাগুলোই তো আমাদের তৈরি হয় নাই। আমাদের সেই জায়গাগুলো তৈরি না হওয়াতে আমরা যখন যারাই ক্ষমতায় বসছে, যারাই পাওয়ারে আসছে, তারা তাৎক্ষণিকভাবে রেজাল্ট চাইতে যায়। তারা তাৎক্ষণিকভাবে যে জিনিসগুলো করেছে সেগুলো আলটিমেটলি একটা চমক হিসাবে কাজ করেছে। কিন্তু পৃথিবীর সব দেশগুলো কিন্তু যারা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু, যেমন আপনাকে আমি একটা স্ট্রাকচার বলি, ধরেন আন্ডার 10-12 থেকে যাত্রা শুরু করলেন,
আপনার পৃথিবীর যে কোনো উন্নতিশীল দেশে যাবেন 10-12 থেকে যাত্রাটা শুরু করে, ওখান থেকে তার আন্ডার 14-এ যায়, তারপরে তার আন্ডার 16-এ যায়, তারপরে এইভাবে বাইসাইকেলিং স্টোরে তারা ন্যাশনাল টিমে ঢুকে। আমাদের দেশে তো এই সিস্টেমটা এখনও চালু হয় নাই। আমি খুশি হব সেই দিন যে এই জায়গাটাতে, এই স্ট্রাকচারে, এই গ্রাসরুট লেভেল থেকে যাত্রা শুরু করে এই জায়গাটা যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা আমাদের দেশে কোনো রকম কোনো স্পন্সররা সেই জায়গাটা করতে রাজি না। আমাদের দেশে একবার মেসি আসছিল ম্যাচ খেলতে, আর্জেন্টিনা ভার্সেস নাইজেরিয়া। তখন আমি ফুটবল ফেডারেশনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং এই দায়িত্বে নিয়োজিত ছিলাম। তো সেই ম্যাচটার জন্য খরচ হয়েছে 35 কোটি টাকা একটা ম্যাচের জন্য। সেই জায়গায় স্পন্সরের কোনো অভাব ছিল না, কিন্তু ওই 25 কোটি টাকা যদি আমি দেশের সামগ্রিক উন্নয়নে কোনো স্পন্সর যদি এগিয়ে আসতো, তাহলে আজকে হয়তো দেশের ফুটবলটা আমাদের চেঞ্জ হয়ে যেতে পারত। সুতরাং আমি রিকোয়েস্ট করব যে আমাদেরকে আগে অবকাঠামো সৃষ্টিতে হাত দেওয়া উচিত, সেখান থেকে পাইপলাইন। আমি বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে তারা এই নতুন করি কিংবা স্কুলে ম্যান্ডেটারি যে খেলাগুলো করছে, নতুন প্রজন্মকে সেইখান থেকে আজকে যে ফুলটা ফুটছে, এটা 10 বছরের যায় আপনি এর পরে রেজাল্ট পাবেন। এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এবং সেখান থেকে ইনশাল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতে এই খেলোয়াড় সংকট এটা অনেকটাই দূর হবে। এবং পাশাপাশি ফুটবল ফেডারেশনকে রিকোয়েস্ট করব যে ওনারা এই তাৎক্ষণিকভাবে রেজাল্টের পিছনে না দৌড়িয়ে ওনারা অবকাঠামো তৈরি করে চায়নার মতো, জাপানের মতো সেই জায়গাগুলোতে ইনভেস্ট করে তারা 5 বছর, 10 বছর, 20 বছরের টার্গেট নিয়ে তারা স্ট্রাকচার তৈরি করে ওইভাবে আগাক। তাইলে দেশের প্লেয়ার সংকট হবে এবং রেগুলার বেসিসে প্রতিটা জেলাতে লিগ হইতে হবে, ওখানকার ক্লাবগুলোকে সমৃদ্ধ হইতে হবে এবং তাদের মাধ্যমে এই ক্লাব সৃষ্টি হবে। এইগুলো যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশে যদি কেউ বলে যে ফুটবল আমরা অমুক করে ফেলবো, অমুক করে, এটা আমার কাছে মনে হয় যে এটা ইমোশনাল কথাবার্তা কিংবা মানুষকে ধোঁকা দেওয়ার কথাবার্তা। দেখেন, আমি আগেও বলেছি, এটা এখনও বলতে চাচ্ছি, সেটা হলো যে ধরেন আমাদের দেশে হামজা আসছে, এটা একটা হাইপ তুলছে, বাংলাদেশের ফুটবলে একটা জোয়ার আসছে হামজাকে ক্রিয়েট করে। হামজা আমাদের দেশে এসে খেলছে এবং সামনে খেলবে, আগামীতে খেলবে। এই হামজা কিন্তু এখানে আসার আগ পর্যন্ত কিন্তু আমরা সবাই জানতাম যে হামজা ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলার একটা সুযোগ আছে। ও যদি ইংল্যান্ড ন্যাশনাল টিমে চান্স পাইতো তাহলে কি বাংলাদেশ আসতো? এই চরম সত্যটাকে কেউ মানতে চায় না, কেউ স্বীকার করতে চায় না। যারাই আমাদের দেশে বিদেশি বংশোদ্ভূতরা আসতেছে, তারা তাদের দেশের ন্যাশনাল টিমে সুযোগ না পেয়ে তারা বাংলাদেশের মতো এখানে আসছে এবং এখানে এসে খেলছে, এবং খেলে তাদেরকে নিয়ে খেলেও কিন্তু আমরা আলটিমেটলি আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না। সুতরাং সেই জায়গাটাকে হাত না দিয়ে আপনি অবকাঠামোতে সৃষ্টিতে যান, যে আপনি তৈরি করেন হামজা, সমিত, এদের মতো করেন যে যারা নিজের দেশের ফ্ল্যাগকে বহন করবে। একটা বিদেশের থেকে আপনি তাৎক্ষণিকভাবে আনলেন, নাই না রেজাল্ট নিয়ে নিলেন, আপনি বাহবা নিয়ে নিলেন, এটাতে আমি মনে করি যে এটার চেয়ে বেশি তৃপ্তি হচ্ছে আপনি সৃষ্টি করে সেই সৃষ্টির মাধ্যমে যদি কোনো কিছু করতে পারেন, সেটার তৃপ্তি, সেটার ইয়েটা আমার কাছে মনে হয় যে এই দেশের লিগে অনেক দামি দামি বিশ্বকাপ এই খেলা লেভেলের প্লেয়াররা এসে খেলে গেছে, কিন্তু গত 54 বছরে ছেলে গেছে, কিন্তু আমাদের ফুটবলের কিন্তু কোনো উন্নতি হয় না। তার কারণ এই ধরেন নালজিকার কিংবা সামির সাকির বিশ্বকাপে খেলা প্লেয়ার, এরা এসে বাংলাদেশে খেলে গেছে, এরা ওয়ার্ল্ড কাপ থেকে রিটায়ার করে বাংলাদেশে এসে খেলে গেছে, এসে বাংলাদেশে খেলে বাচ্চাদের মতো খেলে এখান থেকে টাকা টুকা কামাই করে নিয়ে চলে গেছে আনতেন। কিন্তু এই যে এসে খেললো তাদের জায়গাগুলো আমাদের দেশি প্লেয়ারগুলো কিন্তু বসে থাকলো। এই যে এখন আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের দেশে যে 4 জন প্লেয়ার কিংবা 5 জন প্লেয়ার বিদেশি খেলছে, এই বিদেশি প্লেয়ারগুলোর জায়গায় আমাদের দেশি প্লেয়াররা খেলতে পারতেছে না। আর এই বিদেশি প্লেয়াররা যখন খেলছে তখন দেশি প্লেয়ারদের ভিতরে মানসিকতার একটা জন্ম নিচ্ছে যে ও বিদেশিরা আসছে, ওরাই তো জিতে নিয়ে যাবে, আমরা খালি সাপোর্ট দিব, খালি মানে জোগাল দেওয়া হিসাবে তাদের সাথে থাকবো। অর্থাৎ মানসিকভাবেই ওরা হয়ে যাচ্ছে যে না বিদেশি প্লেয়ার আসছে, সুতরাং এরাই টিমকে বাইকে নিয়েছে, আমরা সাপোর্ট দিব। এই জায়গাগুলো আমার মনে হয় গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এবং ফুটবল ফেডারেশন এগুলো নিয়ে সেমিনার সিম্পোজিয়াম কইরা যারা বড় বড় ফুটবলার আছে, বড় বড় টেকনিক্যাল পার্সন আছে, তাদের সাথে মত বিনিয়োগ করে একটা সুন্দর একটা চিন্তাভাবনাতে আঁকানোটা আমার মনে হয় যে ফুটবলের জন্যই ভালো হবে। না, বিদেশি প্লেয়াররা আসুক, বিদেশি প্লেয়াররা এসে ওলট পালট করে দিবে। যেমন আমাদের ধরেন জামাল ভুঁইয়া আমাদের দেশে এসে দীর্ঘদিন ধরে খেলছে,
জামাল ভুঁইয়া তো কোত্থেকে আসছে? ডেনমার্ক থেকে আসছে। জামাল ভুঁইয়া ডেনমার্কের ন্যাশনাল টিমের প্লেয়ার যদি খেলতো, সে কি বাংলাদেশ আসতো? তার মানে জামাল ভুঁইয়াকে নিয়ে আমরা যে হাইপ তুলছি, যে এটি করছি, এটা তো আসলেও তো এসে বাংলাদেশে এসে খেলছে, বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতেছে কন্টিনিউয়াস এত বছর ধরে। কিন্তু আমি তো মনে করি যে জামাল ভুঁইয়া যদি ডেনমার্কের ন্যাশনাল টিমের প্লেয়ার হতো, আর সেখান থেকে তার মাতৃভূমির টানে যদি এসে বাংলাদেশে খেলতো, সেটা ছিল আমাদের প্রাইড, সেটা ছিল আমাদের গর্বের ব্যাপার। আমি বুঝাইতে পারছি কি না জানি না আপনাকে। এই কথাগুলো আমি বললাম, এগুলো জাস্ট আমার মনের আবেগের কথা বললাম। আমি এখন মানে ফুটবলের বাইরের মানুষ। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আর কি, ব্যাস।